এদিকে শেখ হাসিনার ভাষণ লাইভ শুনেছেন কোটিরও বেশি মানুষ। খুশি নয়াদিল্লি, চাপ বাড়ল ইউনূস বিএনপি ও জামায়াতের। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে ফলাফল কি হতে পারত? শেখ হাসিনার ভাষণ ঘিরে আগ্রহ তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই জামায়াত প্রমাণ করেছে তারা বড় মাঠের বিশ্বমানের প্লেয়ার। রয়টার্স, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত। সেজন্য আমেরিকা, ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামায়াতকে কাছে টানতে চাইছে। আল জাজিরা প্রশ্ন করেছে, বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জামায়াতের হাতে? এদিকে মেটিকুলার ডিজাইনে জাতীয় সংসদের নির্বাচন নিয়ে শেখ হাসিনা যতই প্রতিরোধের ডাক দিক না কেন, যে করে হোক বাংলাদেশে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা সরকারের মূল পরিকল্পনাকারী জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে। ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ওপেন চ্যালেঞ্জ থাকলো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে যদি একটা মাসের উপর যদি টিকতে পারে, ওপেন চ্যালেঞ্জ, আমি এই বাংলাদেশের তামান মানুষের কাছে আমি জুতার বাড়ি খাবো। আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেব না। এদিকে হাসিনার ভাষণ লাইভ শুনেছেন কোটিরও বেশি মানুষ। খুশি নয়াদিল্লি, চাপ বাড়ল ইউনূস বিএনপি ও জামায়াতের। আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে ফলাফল কি হতে পারত? হাসিনার ভাষণ ঘিরে আগ্রহ তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সাউথ এশিয়ায় শেখ হাসিনার ভাষণ শুধু লাইভ শুনেছেন কোটিরও বেশি মানুষ। ভারতের প্রায় সব সংবাদ মাধ্যমে তো বটে, গোটা বিশ্বের প্রথম ও মাঝারি স্তরের সমস্ত টেলিভিশন, খবরের কাগজ, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্ম শেখ হাসিনার বক্তব্য নিয়ে খবর প্রকাশ করেছে। ভারতের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু সংবাদ মাধ্যম হাসিনার বক্তব্য লাইভ প্রচার করে। লাইভ সম্প্রচার সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তিদের অনেকেই বলেছেন, শুক্রবার হাসিনার ভাষণ ছিল বিরল রেকর্ড। সাম্প্রতিক অতীতে কোনো নেতা, বিশেষ করে ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রী যিনি কিনা নিজের দেশে ফাঁসি সাজাপ্রাপ্ত আসামি, এমন একজনের ভাষণ এত বেশি মানুষ লাইভ শোনেনি। ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক আলোচনা লাইভ টেলিকাস্ট করা হয়েছিল। তাদের ফেসবুক পেজের লিঙ্ক ৩,৫০০ মানুষ শেয়ার করেছেন। শেখ হাসিনার ভাষণ শুনতে বিপুল সাড়া নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। তারা জানিয়েছে, অনুষ্ঠান শুরু হওয়ার পরেই হাজার হাজার মানুষ ওই লাইভ সম্প্রচারে যুক্ত হতে থাকেন। মিনিট কুড়ির মধ্যে ইউটিউবে দেখা যায় ১৩,৮০৯ জন অনুষ্ঠানটি দেখছেন। ৩৩ মিনিটে ৫৪,০০০ আর ভারতীয় সময় ৬টা ৪০ মিনিটে দর্শক সংখ্যা ছিল ৯২,৫২৫। এক পর্যায়ে দর্শক সংখ্যা ১ লাখ ছাপিয়ে যায়। এই একই লিঙ্ক বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয়েছিল। তবে এর বাইরে শত শত প্ল্যাটফর্মে হাসিনার ভাষণের লাইভ সম্প্রচার লিঙ্ক শেয়ার করা হয়। আওয়ামী লীগ দাবি করছে, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর অন্য কোথাও কোনো নেতার লাইভ সম্প্রচার এত মানুষ শোনেনি। সামাজিক মাধ্যমে এখনও বিভিন্ন দেশের মানুষ হাসিনার ভাষণ শুনছেন। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এখনও লাফে শ্রোতার সংখ্যা বাড়ছে। স্বভাবতই আওয়ামী লীগ নেত্রীর ভাষণ শুনতে তুমুল আগ্রহ দেখে খুশি নয়াদিল্লির কথারা। বস্তুত বাংলাদেশকে জবাব দিতেই ভারত সরকারের বিদেশ মন্ত্রক শুক্রবারের সভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভাষণ দেওয়ার সবুজ সংকেত দিয়েছিল। ভারত সরকার মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বলে আসছিল, বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনের পক্ষপাতী নয়াদিল্লি। কিন্তু ইউনূস সরকার সেই পরামর্শ কর্ণপাত না করে আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে এক প্রকার নিষিদ্ধ ঘোষণা করে। দেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে বাদ দিয়ে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, শুক্রবারের শেখ হাসিনার ভাষণের শ্রোতার সংখ্যা থেকে তা প্রমাণ হয়ে গিয়েছে। ভারত সরকারের শীর্ষ নেতৃত্ব ইউনূস সরকারকে এই বার্তায় দিতে চাইছে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে তার বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। এদিকে মেটিকুলাস ডিজাইনে জাতীয় সংসদের নির্বাচন
নির্বাচন নিয়ে শেখ হাসিনা যতই প্রতিরোধের ডাক দিক না কেন, যে করেই হোক বাংলাদেশে 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই অশান্তি হোক না কেন, শেখ হাসিনার শেষের দিকে নির্বাচনের মতোই ভোট নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে বলে ঘোষণা আসবে এবং ভোটারের উপস্থিতি 50%-এরও বেশি হবে। শেখ হাসিনা সরকারের পতনের মতোই ম্যাটিকুলাস ডিজাইনে বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেভাবে ম্যাটিকুলাস ডিজাইন করে ডিপ স্টেট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিল, ঠিক সেভাবেই আরও একটি ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে শেখ হাসিনা সরকার পতনের মূল পরিকল্পনাকারী জামায়াতে ইসলামী ক্ষমতায় আসবে। একটা সময় মনে হয়েছিল বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের সাথে তারেক জিয়ার সখ্যতা বিএনপিকে শকাত সলিলে ডুবিয়ে দেয়। উঠে আসে জামায়াতে ইসলামীর নাম। তবে নির্বাচনে বিএনপির সাথে জামায়াতের রেজাল্ট আকাশ পাতাল পার্থক্য হবে না, যাতে প্রয়োজনে জামায়াতকে পাল্টে বিএনপিকে ক্ষমতায় বসানো যায়। যে উদ্দেশ্য নিয়ে আমেরিকা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে, সেই উদ্দেশ্য জামায়াতের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব বলে জামায়াত ইসলাম বাংলাদেশের ক্ষমতায় বসবে। শেখ হাসিনা সরকার উৎখাতের ব্যাপারে জামায়াতের সাথে আমেরিকা চুক্তিবদ্ধ হয়েছিল, যার জন্য ডিপ স্টেট জামায়াতকে ক্ষমতায় বসাতে চায়। সেই তুলনায় বিএনপি অনেক পিছিয়ে। নির্বাচনী প্রচারণা শুরুর প্রথম দিনেই জামায়াত প্রমাণ করেছে তারা বড় মাঠের বিশ্বমানের প্লেয়ার। রয়টার্স, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমগুলো বলছে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত। সেজন্য আমেরিকা, ইউরোপ সহ আন্তর্জাতিক মহল জামায়াতকে কাছে টানতে চাইছে। আল জাজিরা প্রশ্ন করেছে, বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব কি তাহলে জামায়াতের হাতেই? বাংলাদেশের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গেছে এরই মধ্যে। নির্বাচনে অংশ নিচ্ছে 51টি দল, স্বতন্ত্র সহ মোট প্রার্থী সংখ্যা 1981 জন। এই সময় প্রার্থী এবং দলগুলো যখন গণমাধ্যমে একটু জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছে, তখন দেশের মিডিয়া ছাপিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো পর্যন্ত জামায়াতের দখলে। রয়টার্স লিখেছে, হাসিনার পতনের পর জামায়াতে ইসলামী বাংলাদেশের বিকল্প হিসেবে গড়ে উঠেছে। দুর্নীতি বিরোধী ইমেজ, কল্যাণমূলক কার্যক্রম এবং জেনজিদের পালস বুঝতে পারার কারণে জরিপগুলোতে জামায়াতকে সবচেয়ে বেশি জনপ্রিয় দল হিসেবে দেখা যাচ্ছে। একই ধরনের কথা বলছে আল জাজিরাও। তারা বলছে, জামায়াত নিজেদেরকে মধ্যপন্থী ইসলামী দল হিসেবে তুলে ধরেছে, সংবিধান মেনে সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছে এবং সংখ্যালঘু প্রার্থীও দিয়েছে। তারা বলছে, জামায়াত এলে শরিয়া আইন বা নারী অধিকারের উপরে প্রভাব নিয়ে উদ্বেগ আছে ঠিকই, তবে জামায়াতে উচ্চশিক্ষিত মানুষ আছেন অনেকে, কাজেই জামায়াত হয়তো ইরানের পথে যাবে না, বরং তারা যাদেরকে আদর্শ মনে করে সেই তুরস্কের মতোই একটি মধ্যপন্থী সরকার পরিচালনা করতে পারে। তবে সবচেয়ে বিস্ময়কর খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিকের অডিও বার্তা প্রকাশ করে পত্রিকাটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার জামায়াতে ইসলামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চান। কারণ তারা মনে করেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে জামায়াত। একই সাথে তারা বলছে, জামায়াত বাংলাদেশে ক্ষমতায় গেলে দেশে শরিয়া আইন চালু হবে না, কারণ তেমন হলে মার্কিন চাপে পড়বে দেশটি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অবশ্য বলছে, জামায়াত চাইলেও অবশ্য শরিয়া আইন চালু করতে পারবে না, কারণ সম্ভবত সংবিধান পরিবর্তন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না দলটি। একটা বিষয় পরিষ্কার, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মোটামুটি নিশ্চিত জামায়াতই বাংলাদেশের ক্ষমতায় আসতে চলেছে, কিন্তু তারা এখানে একটা বিশেষ সতর্কতার কথাও বলেছে, ভারত কোনোভাবেই জামায়াতকে মেনে নেবে না। ওয়াশিংটন পোস্ট বলছে, জামায়াতের সাথে মার্কিন এই ঘনিষ্ঠতা আমেরিকা এবং ভারতের সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, কারণ ভারত জামায়াতকে পাকিস্তানপন্থী এবং ভারতের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এই কারণে যে কোনো প্রক্রিয়াতেই জামায়াতের ক্ষমতায় আসা ঠেকাতে চাইবে ভারত। ঠিক এই জায়গাতেই ভারতের সাথে আমেরিকার বিরোধ। আওয়ামী লীগকে হটিয়ে অনির্বাচিত সরকারের ক্ষমতায় আসা এবং বাংলাদেশে ভারতের অপছন্দের সরকার ক্ষমতায় বসার ঘটনা এবারই প্রথম নয়। ঐতিহাসিক রেকর্ড বলছে, এর আগেও যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখনও ভারত নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও ছিল, কিন্তু প্রতিবারই ভারতের প্রচেষ্টার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। ঠান্ডা লড়াইয়ের দিনগুলোতে আমেরিকার সিআইএ এবং ভারতের রয়ের তৎপরতায় বাংলাদেশে আমেরিকা বা ভারত বিরোধী কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি। তাদের সবাইকেই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। জামায়াত রাজনৈতিকভাবে এত বোকা নয় যে তারা এসব বিষয় আঁচ করতে পারছে না। ভারত এরই মধ্যে বাংলাদেশ থেকে তার সব কূটনীতিকের পরিবারের সদস্যদেরকে ভারতে ফেরত পাঠিয়েছে। অন্যদিকে জামায়াতও প্রতিটি উপজেলায় কমিটি করে সহিংসতা প্রতিরোধে নিজেদের প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রশ্ন হলো, কি ঘটতে যাচ্ছে? উত্তরটাও সহজ, আমরা জানি না। তবে আমরা খানিকটা ইতিহাসের রেকর্ড ঘাঁটতে পারি।
1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার পরম্পরায় 1975 সালের নভেম্বরে বাংলাদেশের সামরিক পদক্ষেপের পরিকল্পনা করে ভারত। বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং এরপর ভারতীয় সামরিক সহযোগিতায় ভারতের পক্ষের একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় তারা। কিন্তু সিআইএ বিষয়টি জেনে যায়, তারা এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। ভারতের পরিকল্পনা ব্যর্থ হয়। 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানে ক্ষমতায় আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। কিন্তু জিয়াও বেশি দিন টিকতে পারেননি। 1981 সালের মে মাসে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন জিয়া। তবে ভারতের পক্ষের শক্তি তখনও ক্ষমতায় আসেনি। 1982 সালের 24শে মার্চ লেফটেন্যান্ট জেনারেল এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন, যার মাধ্যমে অবশেষে ভারতের অপছন্দের একটি সরকারের অবসান ঘটে। আরও সাম্প্রতিক উদাহরণের দিকে যদি তাকাই, 1996 সালের 20শে মে সেনাপ্রধান জেনারেল নাসিম সামরিক অভ্যুত্থানের চেষ্টা করেন। তার চেষ্টা যথেষ্ট পরিকল্পিত না হওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এই ঘটনার সাথেও ভারত ও আমেরিকার সম্পর্কের কথা বলেন কেউ কেউ। সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের সাথে মার্কিন ডিপ স্টেটের সম্পর্কের কথা তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। মজার বিষয় হলো, আমেরিকায় প্রেসিডেন্ট বদলালেও ডিপ স্টেটের ক্ষমতা কিন্তু কমে না। তবে যেই ক্ষমতায় থাকুক তারা ঠিকই প্রভাবশালী থাকেন। সম্প্রতি জেফ্রি এপস্টেটের মামলা নিয়ে যে এত তোলপাড়, তা নিয়ে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক পর্যন্ত ভেঙে গেল। সেই এপস্টেইনের সাথে কিন্তু রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক বিল ক্লিন্টন সবারই সুসম্পর্ক ছিল। অর্থাৎ হাকিম নড়লেও হুকুম নড়বে না। বোঝা যাচ্ছে আমেরিকা এই মুহূর্তে জামায়াতে ইসলামীর বন্ধুত্ব চাইছে। জামায়াতের সাথে আমেরিকার কি স্বার্থ, জামায়াত ক্ষমতায় গেলে আমেরিকার কি লাভ, তা কিছুটা বিশ্লেষণ করেছে ওয়াশিংটন পোস্ট। তারা বলছে এর পেছনে মূলত প্র্যাগম্যাটিক কূটনৈতিক স্বার্থ কাজ করছে। অর্থাৎ জামায়াতকে চাপে রাখা সবচেয়ে সহজ হবে। শরিয়া আইন বা নারীদের অধিকার ইস্যুতে জামায়াতকে নিয়মিত চাপে রাখা যাবে, যার মাধ্যমে বাংলাদেশের নীতি নির্ধারণে মার্কিন ভূমিকা আরও শক্তিশালী হবে। দ্বিতীয়ত, আমেরিকা মনে করে একটি জনপ্রিয় শক্তির থেকে দূরে না থেকে বরং তার সঙ্গে বন্ধুত্ব রাখলে তার কার্যক্রম নজরদারিতে রাখা সম্ভব হবে। বাংলাদেশের মানুষ যদি জামায়াতকে চায়, তাহলে জামায়াতের সাথে বন্ধুত্ব রাখলেই আমেরিকার বেশি লাভ। তবে সবচেয়ে বড় লাভ হলো জিও পলিটিক্যাল। আমেরিকা মনে করে জামায়াতকে সাথে রাখলে এক ঢিলে 3 পাখি মারা যাবে। এই 3 পাখি হলো ভারত, রাশিয়া এবং চীন। ভারতকে চাপে রাখার মাধ্যমে রাশিয়াকে চাপে রাখা যাবে, আবার বাংলাদেশের উপর চীনের প্রভাবও কমবে। এছাড়া মিয়ানমারে চীনের যে ঘাঁটিগুলো আছে সেখানে আমেরিকার নিয়ন্ত্রণও বাড়ানো সম্ভব হবে। বিএনপির সাথে চীনের সম্পর্ক জামায়াতের চেয়ে অনেক বেশি, তাই বিএনপি এক্ষেত্রে আমেরিকার দ্বিতীয় পছন্দ। ক্লাসিক আমেরিকান কূটনীতি হলো বাস্তবতা মেনে নিয়ে নিজের স্বার্থ রক্ষা করা। আর তাই আমেরিকা ভাবছে জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার চেয়ে তাদের সাথে থেকে যদি কার্যোদ্ধার করা যায়, সেটি হবে আমেরিকান স্বার্থ রক্ষার সবচেয়ে ভালো উপায়। আর তাই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো মনে করছে শুধু দেশের ভেতরে নয়, দেশের বাইরের আন্তর্জাতিক শক্তিগুলো জামায়াতকে ক্ষমতায় আনতে চায়, যার একমাত্র বাধা ভারত। এই বাধা জামায়াত কিভাবে মোকাবেলা করে, আমেরিকা এখানে কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।